মোহিনীর সমস্ত চক্রান্ত এবার ভেস্তে দিয়ে মোহিনীকে জেলে দিল কম্পাস আর বিহানে। বন্ধুরা, এমনটা হতে চলেছে আজকের পর্বে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি তোমরা দেখতে থাকো। গল্পের শুরুতে আমরা দেখতে পারবো প্রীতা ওই সাধু বাবার সাথে ফোনে কথা বলে আর বলতে লাগলো টাবিসটা নষ্ট হয়ে গেছে। তখনই সাধু বাবা বলতে লাগলো আমার সেবিকার সাথে কথা বলো। এরপরে ওই ছদ্মবেশী সেবিকা বলতে লাগলো একটা যজ্ঞ করতে হবে, যার জন্য নাকি 30,000 টাকা লাগবে। ওই 30,000 টাকা দিলে তারা হোমযজ্ঞের আয়োজন করবে। এই কথা শুনে প্রীতা তখন বলতে লাগলো আপনাদের যা ইচ্ছা আপনারা সবকিছু করুন, যজ্ঞের আয়োজন করুন, আমি 30,000 টাকা আপনাদেরকে দিয়ে দেবো। এদিকে কম্পাস লুকিয়ে লুকিয়ে সমস্ত কথাটা শুনে আর বলতে লাগলো কাকিমণি কি তাহলে কোনো ভণ্ড সাধুর পাল্লায় পড়েছে? না তো আমাকে সে ব্যাপারটা দেখতে হবে। এদিকে প্রীতা খুব কান্নাকাটি করে আর বলতে লাগলো আমার ছেলেটাকে ভালো করে দিন। এইদিকে দেখা যায় কম্পাস আর দের কলেজে সেনাপতি আর মোনালিসা মিলে এখানে চুরি করার জন্য ঢুকে পড়ে আর সমস্ত কিছু থেকে তাদের যে প্রশ্নগুলি সেগুলি বের করে নেয়। আর মোনালিসা তখন বলতে লাগলো আমি না আমার দাদুর কাছ থেকে একটা জিনিস খুব ভালোভাবে শিখেছি, হয় মানুষকে ভয় দেখিয়ে না হলে টাকা দিয়ে এই বশ করা যায়, আর ক্ষমতার ব্যবহার করে না অনেক কিছু করা যায়। সেই দুটো জিনিস কিন্তু আমি শিখে ফেলেছি। এদিকে সাধু বাবা বলতে লাগলো তাহলে আমি হোম যজ্ঞের আয়োজন করছি মা, তুমি কিন্তু 30,000 টাকা নিয়ে চলে আসবে। আর পৃথা তখন বলতে লাগলো হ্যাঁ আমি আপনাদের টাকা সময় মতো পৌঁছে দেবো, আপনারা আপনারা হোম যজ্ঞের আয়োজন করুন। এদিকে কম্পাস বলতে লাগলো সর্বনাশ, বিহান স্যারকে সমস্ত কথাটা জানাতে হবে। কাকুমণি এতগুলো টাকা দিয়ে দেবে? কাকুমণি তো জানে না যে ওই সাধু বাবারা ভণ্ড হয়, কোনোদিন ওরা কিছুই করতে পারে না। এদিকে মোনালিসা তখন বলতে লাগলো এবার সমস্ত প্রশ্নগুলির সব উত্তর আমরা শিখে ফেলবো আর সবটা লিখে ফেলতে পারবো। তখনই সেনাপতি বলতে লাগলো এই মোনালিসা তুই কি ভুলে গেছিস কম্পাস এর থেকেও না ভালো রেজাল্ট যদি করে? তখনই মোনালিসা বলতে লাগলো আরে পরীক্ষা দিতে আসতে পারে কিনা সেটা দেখ না, কখন যে কার কি হয়ে যায় সেটাও তো বলা মুশকিল। যা শুনে সেনাপতি অবাক হয়ে যায় আর বলতে লাগলো তুই এসব কি বলছিস? মোনালিসা তখন বলতে লাগলো বাদ দে তো, আগে আমাদের যেটা করার দরকার সেটা কর। আর ওই সিকিউরিটি গার্ডকে যে টাকা দিয়েছি তার ছবি তুলে রেখেছিস তো? যদি আমরা ধরা পড়ে যাই তাহলে ওনার নামটা চালিয়ে দেবো। সেনাপতি তখন বলতে লাগলো, "হ্যাঁ, আমি ছবি তুলে নিয়েছি। তুই এত চিন্তা করিস না তো, তাড়াতাড়ি করে কাজটা সেরে ফেল। না হলে আবার ধরা পড়ে যাবো। আমাদের দুজনকে আবার এক্ষুনি বেরিয়ে যেতে হবে।" মোনালিসা তখন বলতে লাগলো, "তুই কোনো চিন্তা করবি না। আমি আছি তো। আমরা ধরা পড়বো না। আমরা আমাদের কাজটা সেরে এক্ষুনি বেরিয়ে যাবো। এবার কম্পাসকে দেখ না, ও কিছুতে পাস করতে পারবে না। পাস তো দূরে থাক। ও দেখবি এবার পরীক্ষাটাই দিতে পারবে না। আর এবার সবথেকে ভালো রেজাল্ট করবে এই মোনালিসা। মোনালিসা সবথেকে ভালো রেজাল্ট করবে।" যা শুনে সেনাপতি তখন বলতে লাগলো, "মোনালিসা তুই কি সত্যি পারবি ভালো রেজাল্ট করতে?" তখন বলতে লাগলো, "কেন? কেন পারব না? যদি না পারি তাহলে এখানে কেন এসেছি? এত কষ্ট করে প্রশ্নপত্রগুলো খুঁজে বের করার জন্য?" তারপরে মোনালিসা খুব হাসতে থাকে কিন্তু সেনাপতির মনটা তখনও খারাপ হয়ে থাকে। এদিকে বিহানের ঘরে এসে কম্পাস তখন বলতে লাগলো, "বিহান স্যার আমার মনে হয় কাকুমণি কোনো এক ভণ্ড সাধুর পাল্লায় পড়েছে।" তখনই বিহান বলতে লাগলো, "তুমি এটা কি বলছো? কি বলছো?" কম্পাস তখন বলতে লাগলো, "আমার মনে হয় অরিনকে নিয়ে কাকুমণি খুব চিন্তিত আছে। সেইজন্য না একটা সাধুর বাবার সাথে কথা বলছে মনে হচ্ছে। আর অনেকগুলি টাকা লাগবে বলছে।" তখনই বিহান বলতে লাগলো, "এসব কি বলছে? তুমি সব বিজ্ঞান নিয়ে কিভাবে ধ্যান করছো? কাকিমণি কি সেটা দেখতে পাচ্ছে না? তারপরেও কাকিমণি কি করে এই কাজটা করতে পারল?" কম্পাস তখন বলতে লাগলো, "আরে সবাই কি সবটা বুঝে কোনটা ভালো কোনটা মন্দ? এটার ফারাক তো আমাদেরকে করে দিতে হবে। দুটো মানুষ যদি একসাথে থাকে কোনটা খারাপ কোনটা ভালো কি সেটা কি সব সময় বোঝা যায়?" যা শুনে তখন বিহান বলতে লাগলো, "একদম ঠিক কথা বলছো। তবে আমরা কি করে সেটা খুঁজে বের করব?" এইদিকে সেই মোহিনী দেখা করতে চলে আসে মুক্তির সাথে আর এসে দুজন মিলে প্ল্যান করতে থাকে। মুক্তি তখন বলতে লাগলো, "শুনো তুমি বলেছ আমি ওই বাড়িতে যাতে না ঢুকি, সেই জন্য আমি ঢুকছি না। কিন্তু তোমাকে তো এত স্লোলি কাজ করলে চলবে না, যা করা তোমাকে ঝটপট করতে হবে।" মোহিনী তখন বলতে লাগলো, "কি করব? আমি মিথ্যে কথা বলে কে দেখা করতে এসেছি। রোজ রোজ তো এভাবে দেখা করতে আসতে পারবো না। আমার স্বামীর সাথে ওরা যে অন্যায়টা করেছে তার প্রতিশোধ তো আমি নেব। ওদের বাড়ির কাউকে শেষ যতক্ষণ না করতে পারি ততক্ষণ পর্যন্ত আমার মনটা শান্তি হবে না। তাই আপনি প্লিজ এ নিয়ে একদম চিন্তা করবেন না। বিহান আর কম্পাস হলো ওই বাড়ির সবথেকে মাথা। ওদের দুজনকে যদি সরিয়ে ফেলি তাহলে ঋতুজার আর কিছুই থাকবে না। আর এদিকে উকিলের স্যারকে তো আপনি হাতের মুঠোই করে নিতে পারবেন মুহূর্তের মধ্যে।" তখন এই কথা শুনে হাসতে থাকে সেই
মুক্তি আর বলতে লাগলো, যা করার খুব তাড়াতাড়ি করতে হবে। আমি কিন্তু আর বেশি দিন এভাবে অপেক্ষা করে থাকতে পারবো না। আমাকে কিন্তু ওই বাড়িতে যেতেই হবে। মোহিনী তখন বলতে লাগলো, আপনি একদম চিন্তা করবেন না। আমি বলছি তো খুব তাড়াতাড়ি আমি ব্যবস্থাটা করব। এমনিতে আমি খেলা শুরু করে দিয়েছি। ওই কম্পাস আর বিহান না একসাথে থাকে না। কম্পাসকে আমি আমার সাথে রাখি। এ কথা বলার পরে মুক্তি তখন বলতে লাগলো, আরে এসব ছোটোখাটো খেলা নিয়ে না আমি ভাবছি না, আমি বড়সড় কিছু করতে চাইছি। তাই তোমাকে বলছি প্লিজ যা করার তাড়াতাড়ি করো। এদিকে কম্পাস তখন বলতে লাগলো, ও যে কাকিমণি কার সাথে কথা বলছে সেটা আমাদেরকে বের করতে হলে আমার মনে হয় কয়েকদিনের মধ্যে কাকিমণি ওই গুরুদেবের সাথে দেখা করতে যাবে। আর আমরা না কাকিমণিকে ফলো করলে ঠিক খুঁজে বের করতে পারবো কাকিমণি কোথায় যাচ্ছে। তখন বিহান বলতে লাগলো, কম্পাস ভাগ্যিস তুমি কথাটা শুনে নিয়েছো, না হলে আর অরিনকে নিয়ে কাকিমণি যে এতটা টেনশন করছে সেটা তো আমরা জানতামই না। ঠিক আছে, কালকে কাকিমণি বেরোলে বাড়ি থেকে আমরা দুজন ওকে ফলো করব। এদিকে মুক্তি বলতে লাগলো, শোনো মোহিনী, আমি তোমাকে এখনো বলছি যা করার খুব তাড়াতাড়ি আমাদেরকে করতে হবে। এইভাবে ধীরে ধীরে কাজ করলে কিন্তু আমরা কিছুতে এগোতে পারবো না। তখন একটা নাম্বার দে মুক্তি মোহিনীকে। মোহিনী তখন বলতে লাগলো, এটা কার নাম্বার? তখনই মুক্তি বলতে লাগলো, এটা কার নাম্বার? ফোন করলে বুঝতে পারবে যে লোকটা আমাদেরকে দিয়ে ওই কাজটা করাচ্ছে তারই নাম্বার। মোহিনী তখন বলতে লাগলো, ঠিক আছে, ওনার সাথে কথা বলে নাও, তাহলে তো আমরা কাল ওনার সাথে একসাথে মিট করতে পারি। মুক্তি তখন বলতে লাগলো, ঠিক আছে, উনিও তো চাইছেন যে ওদের বাড়ির সব কিছু শেষ করে দিতে, উনিই তো আমাদেরকে চালাচ্ছেন। এইদিকে পৃথা বাড়ি থেকে লুকিয়ে বের হয়ে ওই গুরুদেবের আশ্রমে যাওয়ার জন্য বেরিয়ে পড়ে। আর তখন কম্পাস আর বিহান পৃথাকে ফলো করতে করতে ওই গুরুদের আশ্রম পর্যন্ত চলে আসে। কিন্তু পৃথা নিজেও জানে না। পৃথা তারপরে গুরুদেবের আশ্রমে ঢুকে পড়লে সেখানে থাকা কয়েকজন ভক্তরা বলতে লাগলো, ওই গুরুদেব নাকি ভণ্ড, উনি টাকা নিয়ে কোনো কাজ করে না, উল্টো আরও মারধর করেন। কম্পাস তখন বলতে লাগলো, ওই গুরুজির খেলা না আমাকে শেষ করতে হবে, আমাকে শেষ করতে হবে। কাকিমণি অনেকগুলি টাকা দিয়ে দিচ্ছে। ভিহান স্যার, ভিহান তখন বলতে লাগলো, তাহলে এখন কম্পাস তুমি কি করবে ভেবে নিয়েছো? কম্পাস তখন বলতে লাগলো, এখন না আগে আমাকে গুরুজির কাছে গিয়ে প্রণামটা করতে হবে, তারপর বুঝতে হবে কি করতে হবে, তারপর আমি আমার কাজটা করব। বিহান তখন বলতে লাগলো, ঠিক আছে কম্পাস, ওই গুরুজি এইভাবে মানুষ ঠকিয়ে টাকা নেবে সেটা তো হতে পারে না, গুরুজির একটা ব্যবস্থা করতে হবে। এইদিকে মোহিনী আর মুক্তি প্ল্যান করে বলতে লাগলো, ওই কম্পাস আর বিহানকে আমাদেরকে শেষ করতে হবে। তার মানে আমাদেরকে কি আরও অন্য কিছু পদ্ধতি ব্যবহার করতে হবে? মুক্তি তখন বলতে লাগলো, ওনার সাথে কথা বললে সবটা বোঝা যাবে। এইদিকে কম্পাস আর বিহান তখন বলতে লাগলো, ঠিক আছে, আজকে আর কিছু বলবো না, চলুন বিহান স্যার বাড়ি ফিরে যায়। আর বাড়ি ফিরে গিয়ে দেখতে পায় মোহিনী বাড়িতে নেই। তখনই কম্পাসের সন্দেহ হয়ে যায়। কম্পাস তখন বলতে লাগলো, এই মোহিনী গেলটা কোথায়? অরিনকে জিজ্ঞাসা করলো। অরিন তখন বলতে লাগলো, মোহিনী একটু শপিংয়ে বেরিয়েছে। তখনই কম্পাসের সন্দেহ হতে থাকে। কম্পাস তখন বলতে লাগলো, নির্ঘাত ওই মোহিনী কিছু একটা ষড়যন্ত্র করার চেষ্টা করছে। না, আমাদেরকে একবার বাড়ি থেকে বের হতে হবে, মোহিনী কোথায় গিয়েছে, তারপরে মোহিনীকে না উপযুক্ত শাস্তিটা দিতে হবে। এরপরে মোহিনীকে খোঁজার জন্য কম্পাস আর বিহান বাড়ি থেকে বেরিয়ে পড়ে। আর এক পর্যায়ে মোহিনীকে ওরা খুঁজে পেয়ে যায়। আর বিহান আর কম্পাস আড়াল থেকে মোহিনীর সমস্ত কথাটা শুনতে থাকে। আর শুনে তো রীতিমতো চমকে যায়। মোহিনী তখন বলতে লাগলো, বিহান আর কম্পাসকে প্রথমে রাস্তা থেকে আমরা সরাবো, তারপর ওই বাড়ির একটা একটা করে সব কিছু আমরা দখল করব, আমরা না কিছুতে ওকে ছেড়ে দেব না। এই কথা শুনে কম্পাস তখন চমকে যায় আর বলতে লাগলো, এটাই তাহলে মোহিনীর ষড়যন্ত্র, মোহিনী এই ষড়যন্ত্র করে এ বাড়িতে ঢুকেছে। ঠিক আছে, এবার না ওকে হাতে নাতে ধরতে হবে বিহান স্যার, আর ওকে না এবার পুলিশে দিতে হবে। ওকে এ বাড়িতে কিছুতে রাখা যাবে না। আমি প্রথমে বুঝতে পেরেছি ও যে সুবিধার নয়, ও কিছু একটা গন্ডগোল ঘটাতে এ বাড়িতে এসেছে।